তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে কোয়ারি নিয়ে। আমি গ্রেড 2 এর বিভিন্ন যে ভিডিওগুলো ছাড়ছি সেখানে তোমরা বিভিন্ন কোয়ারিজ, বিভিন্ন ডাউটস এসব কিন্তু পোস্ট করছো এবং সেগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আবার তোমাদের মনে ডাউটস হচ্ছে এবং আমি আমার বাই কলে আমি অনেক বন্ধুরা অনেকে ফর্ম ফিল আপ করেছে গ্রেড 2 এর, এবং সেই ফর্ম ফিল আপে তাদের বিভিন্ন প্রবলেম ফেস করছে, এমনকি অনেকের ভুল হয়ে গেছে। সেটা বাড়ি গিয়ে প্রিন্ট আউট করে যখন নিয়ে গেছে তখন দেখছে বিভিন্ন রকমের ভুল, বিভিন্ন রকমের কোয়ারিজ এসছে। সেগুলোই আমি তোমাদের আজকে জানাবো যে কী কী কমন ভুল হচ্ছে গ্রেড 2 নার্সিং ফর্ম ফিল আপ করতে গেলে। ঠিক আছে, মন দিয়ে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কী কী কমন ভুলগুলো এখন হচ্ছে। ওই জন্যই বলছি তোমরা একটু ওয়েট করে যাও। একটু ওয়েট বলতে আজকে যেমন 20 তারিখ হচ্ছে, 20 তারিখের পর থেকে শুরু করো। কিন্তু এমন করো না যে সেটা 28, 29, 30, 31 তারিখ পেরিয়ে গেল তারপরে করলাম, 3 তারিখ পর্যন্ত ওয়েট করলাম, এরকম না। একটু ওয়েট করে যাও। এই ভুলগুলো, এই যে প্রথম থেকে যে ফর্ম ফিল আপ শুরু হলো 13 থেকে 20, অর্থাৎ 1 সপ্তাহ হয়ে গেল, এবার থেকে করা শুরু করো। মানে এবার থেকে অনেকের কমন ভুলগুলো বুঝতে পারছো যে কী ভুল হচ্ছে, সেগুলোই আমি বলে দিচ্ছি। এবার থেকে করা শুরু করো। ওকে, দেখে নাও। প্রথমে এইচএসের মার্কস সঠিক না বসানো, অর্থাৎ কোন জায়গাটা এইচএসের মার্কস বসাতে হচ্ছে এবং সেই জায়গাতে সঠিক না বসানো, এই ব্যাপারটা কি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে স্টেপ 4-এ এইচএসের মার্কস বসাতে হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। এখানে হচ্ছে পুরোপুরি হচ্ছে তোমার এক্সামিনেশন নেম দিয়ে বোর্ড, স্টেট নেম, এগুলো সব দিতে হয়। এবং এখানে এই যে কলামটা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি, এখানে প্রথমে বোর্ডের নেম WBBSC, এটার WBCHSC। ঠিক আছে, এটা ফুল ফর্মে কিন্তু লিখতে হবে, একদম এরকম লিখবে না, ফুল ফর্মে লিখবে। এরপরে এখানে স্টেট নেম লিখবে, ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এবার এই যে দেখো মার্কস অবটেন্ড এবং এখানে ফুল মার্কস, এখানে আরও কন্টিনিউয়েশন রয়েছে। অর্থাৎ দেখো এখানে কমন ভুলটা কি করছে, ধরো কারো ম্যাক্সিমাম, কারো মিনিমাম 5টা সাবজেক্ট 5টা থাকবেই, কারো 6টা থাকতে পারে, কারো 7টা থাকতে পারে, কারো 8টা থাকতে পারে, এরকম বিভিন্ন সাবজেক্ট এইচএসে থাকতে পারে। এবারে তোমার মার্কশিটে যতগুলো সাবজেক্ট থাকবে সেই ওয়াইসই কিন্তু তুমি এখানে ফুল মার্কস বসাবে। সাপোজ ধরো কারো একটা মার্কশিটে 6টা নাম্বার আছে, মানে 6টা সাবজেক্ট রয়েছে, কিন্তু সে কোয়ারি করছে, সে বুঝতে পারছে না যে তার বেস্ট অফ 5 ধরে কিন্তু তার টোটাল ওখানে কত মার্কস পেয়েছে সেটা লেখা আছে। ঠিক আছে, মার্কস অবটেন্ডে লেখা আছে, কিন্তু যেটাই কম পেয়েছে সেটা অলরেডি কী হয়ে গেছে, সেটা অলরেডি 4th সাবজেক্ট হয়ে গেছে। তো ওই 4th সাবজেক্টটা কিন্তু কাউন্ট করে মার্কশিটে বসানো নেই, কারণ ওখানে বেস্ট অফ 5ই কাউন্ট করে বসানো হয়। কিন্তু তোমার সাবজেক্ট যদি 6টা থাকে, 7টা থাকে, যতগুলোই থাকুক না কেন, তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে ফেল করো না কেন, 0 আসুক না কেন, মার্ক যাই আসুক না কেন, ততগুলো সাবজেক্টই লিখবে। আমি উদাহরণ দিলাম 6টা সাবজেক্টের, ধরো কারো 6টা আছে, তাহলে ফুল মার্কস কত হওয়া উচিত, 6 ইন্টু 100, 600। তাহলে এখানে ফুল মার্কসের ঘরে কিন্তু 600 লিখতে হবে। এবারে এই যে 600র মধ্যে এবার তুমি বেস্ট অফ 5-এ হয়তো তোমার দেখা গেলো বেস্ট অফ 5-এ তোমার ওখানে 420 কাউন্ট করা আছে বেস্ট অফ 5-এ। এবারে তুমি যে তোমার 6 নাম্বার সাবজেক্টটা যেটা কম এসছে, অটোমেটিক্যালি সেটা যোগ হয়নি এবং সেটা নিচে অপশনাল বলে লেখা আছে। এবার ধরো সেটাতে পেয়েছো তুমি কত সেটাতে হয়তো পেয়েছো তুমি, সাপোজ ধরো 30 ধরলাম। আমি বললাম যে ফেল করলেও লিখতে হবে, 0 বসলেও ওই নাম্বারটা অ্যাড করতে হবে, তখন ওই 600তেই ধরতে হবে। ঠিক আছে, সাপোজ ধরো 30, তাহলে কত হচ্ছে 450। তাহলে কিন্তু তোমাকে এই মার্কস অবটেন্ডের ঘরে 450 বসাতে হবে এবং অটোমেটিক্যালি দেখবে এখানে যে পার্সেন্টেজের ঘরটা থাকবে, ওখানে অটোমেটিক্যালি তোমার পার্সেন্টেজ কিন্তু বসে যাবে, এরকম যখনই বসাবে। তো এই ভুলটা কমনলি করছে সবাই, মানে হয়তো 6টা সাবজেক্ট কিন্তু সে বেস্ট অফ 5 এর নাম্বারটাকেই লিখছে, অর্থাৎ এই 420কে এখানে লিখছে বা লিখতে বলছে কম্পিউটারে যখন করতে যাচ্ছে, এবং অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজও কিন্তু ভুল ক্যালকুলেট হচ্ছে। এবার এইটা কখন তোমার দেখবে, এটা দেখবে যখন এই যে চেক হয়ে যাচ্ছে, চেক হলেই কিন্তু যখন তোমার এইচএসএস মার্কশিট দেখবে, তখনই কিন্তু এটা কি করবে, তখনই ওরা
বুঝতে পারবে যে 6টা সাবজেক্ট কিন্তু 5টা দিয়েছো, তখন ওরা কী করবে, হয়তো ক্যান্সেলেশন করবে, রিজেক্ট করবে, আবার তোমাকে পরে এডিট অপশান দেবে। মানে এইরকম এডিট অপশনে যাওয়ার চেষ্টাই করবে না, একদম ভাববে না যে আমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, বা রিজেক্ট বলতে একদম যে আমি এরপরে পরের স্টেপে এগোতে পারবো না তা নয়। তোমার ওইটা রিজেক্ট করবে, রিজেক্ট করে রিজেক্টের কজ দেখাবে। মানে রিজেক্টটা কী কারণে করে আমি আমি তার আগে একটা ভিডিও দিয়েছি, না দেখলে এখানে আমার আই বাটনে দেওয়া আছে কী কী কারণে রিজেক্ট হয়, রিজেক্ট হলে কী করণীয়, ওইসব নিয়ে আমি ভিডিও করেছি একটা। এবারে রিজেক্ট হয়ে গেলে ওরা একটা যতগুলো জনার রিজেক্ট হচ্ছে একটা লিস্ট বার করবে, লিস্ট বার করে সেখানে তোমার প্রপার কজ দেওয়া থাকবে। এবার সেই কজ অনুযায়ী তোমার ইমেল আইডিতে একটা হচ্ছে ডিরেক্ট ইমেল যাওয়ার পরে তারপরে কিন্তু ওইখান থেকে ওই লিঙ্ক থেকেই তুমি করতে পারবে, মানে ওই লিঙ্ক থেকেই তুমি তখন ওটা কারেক্ট করতে পারবে। একদম ভাববে না যে কারেক্ট করা যাবে না, এরকম না। তাহলে আশা করি এই যে ভুলটা কে এটা প্রপারলি করছে এটা কিন্তু আমি বোঝাতে পারলাম। এবারে পরের ভুলটা দেখো। 2 নাম্বার যে ভুলটা করছে সবাই, সেটা হচ্ছে এইচএস মার্কশিট এর সাথে পাস সার্টিফিকেট না আপলোড করা। ঠিক আছে, এই ব্যাপারটা কি, চলো এটা আবার দেখিয়ে দিই। দেখো, ঠিক এই যে ঘরটায় একটু আগেই যেটা দেখালাম, এই যে ঘরটা, এখানেই কিন্তু কন্টিনিউশন হিসেবে এইচএসের এখানেই কন্টিনিউশন হিসেবে কিন্তু এখানে পার্সেন্টেজ থাকবে। তারপরে আর একটা ঘর থাকছে যেটা হচ্ছে তোমার অ্যাডিশনাল অ্যাটেম্পটের ওখানে নো করবে যদি কোনো অ্যাডিশনাল অ্যাটেম্পট তোমার না হয়। তারপরে মানে নাম্বার অফ অ্যাটেম্পট যদি অ্যাডিশনাল অ্যাটেম্পট না করো, ওই ঘরটা ফাঁকাই থাকবে, আর কিছু না। তারপরের ঘরে কিন্তু থাকবে যে ফাইল অ্যাটাচ, মানে তোমার ডকুমেন্টটা অ্যাটাচ করতে হবে। তো কি করছে সবাই, এইচএসের ডকুমেন্ট যখনই দিচ্ছে, এইচএসের ডকুমেন্টের ওইখানে কিন্তু ফাইল অ্যাটাচের সাথে ওখানে কিন্তু নির্দেশ করে লেখা নেই যে তোমার পাস সার্টিফিকেট এইচএসের সাথে এইচএসের পাস সার্টিফিকেট দিতে হবে। এটা যেই সাইবার ক্যাফে থেকে করবে সে কিন্তু পুরো নোটিশটা পড়া না থাকলে তার পক্ষে সম্ভব না এটা বোঝার। ঠিক আছে, এটা তোমাকেই কিন্তু বুঝে বলতে হবে যে আমার এইচএসের মার্কশিটের সাথে আমার পাস সার্টিফিকেটটাও কিন্তু দিতে হবে, এটা তোমাকে বলে দিতে হবে। তুমি ওই জন্যই বলছি, তুমি বাড়ি থেকে কিন্তু ডকুমেন্টসটা একসাথে অ্যাটাচ করে নিয়ে যাও, যত ডকুমেন্টস লাগছে সব অ্যাটাচ করে নিয়ে যাও। ডকুমেন্টসের কী কী লাগবে সেটা না বুঝতে পারলে আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও দেখে নেবে কী কী ডকুমেন্টস লাগছে, কিন্তু ওটা বুঝতে পারবে। তাহলে এখানটায় কী করবে, এখানে এইচএসের সাথে পাস সার্টিফিকেট কিন্তু ওই ঘরে একসাথে 2 MBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে, এটা যেন মাথায় থাকে। এই ভুলটাও কিন্তু অনেকে করছে। এরপরে দেখো 3 নাম্বার যে ভুলটা হচ্ছে, 3 নাম্বারটা কি আছে, প্রথমে দুটো গেল, তারপরে 3 নাম্বারে বলছে জিএনএম আর বিএসসি এর মার্ক সঠিক না বসানো। এটা কি করে ভুলটা হচ্ছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই মার্কসগুলোই কিন্তু বেশিরভাগ ভুলগুলো হচ্ছে। এখানে নিচের যে কলামটা আছে সেই কলামটা নিচের কলামে দেখো, এখানে জেনারেল নার্সিং মিডওয়াইফারি রয়েছে, এটা আমি জিএনএম সিলেক্ট করেছি বলে জিএনএমের ওটা দেখাচ্ছে। যদি কেউ বেসিক বিএসসি সিলেক্ট করে বেসিক বিএসসি দেখাবে, বা কেউ যদি পোস্ট বেসিক বিএসসি সিলেক্ট করে পোস্ট বেসিক দেখাবে। তাহলে জিএনএম আর বিএসসি আর পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে কী হবে সেখানে তোমার বলে দিই, পুরো ব্যাপারটা আমি বলে দিচ্ছি। পিবিবিএসসির ক্ষেত্রে কী হবে, দেখো জিএনএমের ক্ষেত্রে 3 বছর, সেই জন্য এখানে প্রথমে তোমার বোর্ডের নেম WBNC লিখতে হবে, তারপরে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। এবার দেখো মার্কস অফ টেন্ট, এই মার্কস অফ টেন্ট এবং ফুল মার্কসে কী লিখবে, যেহেতু জিএনএমের 3 বছরে 500, 700, 400 অর্থাৎ 1600 নাম্বারের পরীক্ষা হয়, তো 1600তে এখানে ফুল মার্কস কিন্তু 1600 লিখতে হবে। একদমই তোমরা ওই যে ইংলিশ বা কম্পিউটার বা ইন্টার্নশিপের যে সাবজেক্ট, ওগুলো কিন্তু একদমই বসাবে না, ওগুলো কাউন্ট করবে না। এটা একটা ভুল করছে সবাই, এটা হয়তো কোয়ারি রয়েছে বা ভুল করছে সবাই, এটা একদমই করবে না। এবং বিএসসির ক্ষেত্রে কিন্তু 2600 নাম্বারের পরীক্ষা হয়, তাহলে এখানে টোটালে 2600 নাম্বার বিএসসিদের ক্ষেত্রে বসাতে হবে। আর পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও তাই, মানে কোনো ইংলিশ এক্সট্রা কোনো কারিকুলামের কোনো সাবজেক্ট কিন্তু ধরবে না, বা মেন সাবজেক্টগুলো ফুল মার্কস বসাবে। এবং সেখানে তোমার 3 বছরে জিএনএম যদি হয় কত পাচ্ছ, সাপোজ কারো 3 বছর ধরে যদি 1200 হয়, এখানে 1200 লিখতে হবে। কারো বিএসসিতে যদি কারোর 2200 হয়, এখানে 2200 লিখতে হবে। এরকমভাবে পোস্ট বেসিকে যদি কারো হয় এভাবে লিখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার আর একটা হচ্ছে যদি আদার বোর্ড থেকে হয়, ঠিক আছে, আদার বোর্ড বলতে WBNC বাদে যদি কেএনসি বোর্ড বা হচ্ছে অন্ধ্র বোর্ড, এইসব আদার বোর্ড থেকে যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রেও তোমরা ওই ইংলিশ, কম্পিউটার আর যদি যে সমস্ত রেসপেক্টিভ বোর্ড আছে তাদের যদি
স্পেশাল কোনো সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো বাদে টোটাল জিএনএম যদি হয় জিএনএমের কত বসাবে সেটা লিখবে এখানে, বাকি বিএসসি সেরকমভাবে লিখবে। তাহলে ইংলিশ, কম্পিউটার এগুলো কিন্তু বাধ্যতামূলক দেওয়া নয়, এখানে দেবে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে মার্কস অবটেন্টের ঘরটা কী। এর পরের কোয়ারিটাও আমি এখানে বলে দিই। এর পরের কোয়ারিটা কিন্তু রয়েছে এই যে মার্কশিট আপলোড নিয়ে, ওটা ওখানে আমি কভার আপ করে দেবো তখন, কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে মার্কশিট এখানে যখন আপলোড করতে হবে আবার ডকুমেন্টসের এখানে এখানে আরেকটা কথা বলে দিই, এইচএসের যে সাপ্লি, এখানে কিন্তু সাপ্লি এইচএস বা জিএনএম বা বিএসসিও যদি তুমি একবার পরীক্ষায় ফেল করে আবার যদি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট নাও তাহলে তোমার সাপ্লি মার্কশিট থাকবে। তাহলে তার সাথে এইচএস এর মার্কশিট প্লাস তার সাথে তার পাস সার্টিফিকেট প্লাস সাপ্লি মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে একসাথে একটা অ্যাটাচ ফাইলে। ঠিক তেমন জিএনএম বা বিএসসির ক্ষেত্রে যদি ফার্স্ট ইয়ারে কেউ সাপ্লি করো তাহলে ফার্স্ট ইয়ার মার্কশিট তার সাথে সাপ্লি মার্কশিট, যদি সেকেন্ড ইয়ারে কারো সাপ্লি থাকে তাহলে সেকেন্ড ইয়ার মার্কশিট তার সাথে সাপ্লি মার্কশিট, যদি থার্ড ইয়ারে কারো সাপ্লি থাকে থার্ড ইয়ার মার্কশিট তার সাথে সাপ্লি মার্কশিট, আর লাস্টে কি দিতে হবে, লাস্টে কিন্তু এর পাস সার্টিফিকেট, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনের দিন যে পাস সার্টিফিকেটটা দিয়েছে এই কটা একসাথে কিন্তু এখানে অ্যাটাচ ফাইলে 2 MBর মধ্যে আপলোড করে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম কি কোয়ারি। তো এরপরের ভুল দেখো, তাহলে দেখো এইটা কভার আপ করে দিলাম। 4 নাম্বারের যেটা রয়েছে যে জিএনএম বা বিএসসি এর মার্কশিট এর সাথে পাস সার্টিফিকেট না আপলোড করা, এটা কমন ভুল করছে। এটা আমি একটু আগে দেখিয়ে দিলাম যে কিভাবে সাপ্লি মার্কশিট থাকলে কি করবে, পাস সার্টিফিকেট কোথায় দিতে হবে, কার সাথে অ্যাটাচ করে দিতে হবে, এটা সব বলে দিলাম। এবারে দেখো নিচের যে ঘরটা ছিল রেজিস্ট্রেশনের ওখানে কি করতে হবে, রেজিস্ট্রেশনের সাথে জিএনএম বা বিএসসি এর সব ইয়ারের মার্কশিট না আপলোড করা, এটাও কমন ভুল করছে। যদি কেউ জিএনএম থেকে হয়ে থাকে জিএনএম এর রেজিস্ট্রেশন তার সাথে 3টে ইয়ারের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের সাথে। আর যদি বিএসসি হলে বিএসসির যে রেজিস্ট্রেশন পেয়েছো সেটার সাথে 4টে ইয়ারের মার্কশিট একসাথে আপলোড করতে হবে। এটা আশা করি বলে দিলাম। তারপরে দেখো তারপরে কমন ভুল কোনটা করছে, এইচএস বা জিএনএম আর বিএসসি এর সাপ্লি মার্কশিট থাকলেও না আপলোড করা, এটাও একটু আগে দেখিয়ে দিলাম যে জিএনএম বিএসসির যদি পরপর তোমার জিএনএমের 3টে ইয়ারের সাপ্লি মার্কশিট থাকে সেটা পরপর দিতে হবে, তারপরে পাস সার্টিফিকেট দিতে হবে। বিএসসি যদি হয় বিএসসির 4টে ইয়ারে যদি যে কোনো ইয়ারে সাপ্লি মার্কশিট হলে সেই রকম সিকোয়েন্সিয়াল অনুযায়ী সাজাবে, তারপরে তার পাস সার্টিফিকেট দিতে হবে। এইগুলো কিন্তু আপলোড করতে হবে, এইচএসের ক্ষেত্রেও তাই। এগুলো তাহলে অবশ্যই মাথায় রেখে করবে। তারপরে যেটা হচ্ছে ডিসিপ্লিন সিলেক্টের সময় জিএনএম স্ট্রিম হয়ে বিএসসি সিলেক্ট করা বা ভাইস ভার্সা, অর্থাৎ জিএনএম যদি হও জিএনএম হয়ে তুমি বিএসসি সিলেক্ট করছো ভুল করে, বা যে করছে করে দিচ্ছে ভুল করে দিচ্ছে, বা বিএসসি হলে জিএনএম করে দিচ্ছে, বা বিএসসি হলে পোস্ট বেসিক করে দিচ্ছে, এইটার ব্যাপারটা কোথায় দেখিয়ে দিচ্ছে। এই যে দেখে নাও যখন স্টেপ 1 করছো, স্টেপ 1-এর ক্ষেত্রে এরকম একটা সারফেস খুলবে, সেখানে ডিসিপ্লিন লেখা থাকবে। এই যে ডিসিপ্লিনের ঘরে এখানে যখন অ্যাড্রোতে তুমি ক্লিক করবে, এই অ্যাড্রোতে তখন কিন্তু বিভিন্ন স্ট্রিম পরপর খুলে যাবে। তো সেখানে বিএসসি লেখা থাকবে, জিএনএম লেখা থাকবে, পোস্ট বেসিক বিএসসি লেখা থাকবে। এবার তুমি যেই স্ট্রিম থেকে হচ্ছ, তুমি যদি জিএনএম মেল হও তাহলে অবশ্যই জিএনএম মেল সিলেক্ট করবে, এখানে জিএনএম ফিমেল থাকলে জিএনএম ফিমেল সিলেক্ট করবে, বিএসসি হলে বেসিক বিএসসি সিলেক্ট করবে, পোস্ট বেসিক হলে পোস্ট বেসিক বিএসসি সিলেক্ট করবে। তাহলে এখানটাও কিন্তু ভুল করবে না, তাহলে দেখা গেল তুমি জিএনএম হয়ে বিএসসি সিলেক্ট করলে কিন্তু তোমার কী হবে, ওরকম হয়েই থেকে যাবে। এটা হয়তো এডিট অপশন আসবে তখন এডিট করতে পারবে, কিন্তু তার আগে থেকেই ভুল করবে না একদম। আর খুব কয়েকটা এই যে পরের কয়েকটা এগুলো খুব কমন ভুল, এগুলো তো একদম করবেই না, সেটা দেখিয়ে দিচ্ছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সঠিকভাবে ইয়ার মান্থ না বসানো, এক্সপিরিয়েন্সের ঘরে যখন বসাচ্ছ সেখানে তোমার কোন অর্গানাইজেশন থেকে করছো অর্গানাইজেশনের নাম দিতে হবে, তারপর কত মান্থ করছো এখানে ইয়ার থাকবে এবং এখানে মান্থ থাকবে। তো ইয়ারটা যদি 1 বছর হয় তাহলে এখানে 1 ইয়ারের ঘরে 1 বসাতে হবে এবং মান্থের ঘরে 0 বসাতে হবে, নাহলে কিন্তু তোমাদের আপলোড নেবে না। আর যদি স্টিল ওয়ার্কিং দিতে চাইছো, ভাবছো দিলে, আমি বলবো দিতে পারো, কিন্তু সেটা তোমার ওখানে এক্সপিরিয়েন্সে কাউন্ট হবে না, কিন্তু ইন্টারভিউয়ার একটা ইমপ্রেশন পড়তে পারে, সেখানে তোমার বলতে পারে বাহ খুব ভালো একটা জব
আগে করেছিলে এটাই যা সেখান থেকে আবার কোশ্চেন করতে পারে। তাহলে ধরো 6 মান্থ জব করেছো, তাহলে এখানে 0 ইয়ার, এখানে 6 মান্থ এরকমভাবে দিয়ে কিন্তু আপলোড করতে হবে এবং প্রপার মেমো নাম্বার থাকতে হবে। মেমো নাম্বার না থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হবে না। তারপরে দেখো, তারপরে ফোন নাম্বার ভুল দেওয়া, এটা কিন্তু কমন। আমারই একটা বন্ধু রয়েছে ফোন নাম্বার ভুল দেওয়া। সেই ক্ষেত্রে কি করবে, ফোন নাম্বার তোমাদের হয়তো ইমেল আইডিতে মেসেজ গেছে, সেই জন্য ফোন নাম্বারে ভুলটা আগেই ডিটেক্ট হতো। যদি ফোন নাম্বারে মেসেজ আসতো ফোন নাম্বারে তবেই ডিটেক্ট হয়ে যেত, কিন্তু সে বাড়ি এসে দেখেছে ভুল এসছে, অর্থাৎ ইমেল আইডিতে তার মেসেজ গেছিলো বলে সে বুঝতে পারেনি। তো এই ফোন নাম্বারটা আমার মনে হয় ক্যান্সেলেশন তোমরা করে আবার নতুন করে করতেও পারো, আর না হলে ওয়েট করবে, আবার এডিট অপশান আসবে, এডিট অপশানে তখন এডিট করতে পারবে। আর লাস্ট অফ অল দেখো, ইমেল আইডি ভুল দেয়, এইগুলো কিন্তু একদমই করবে না, এগুলো খুব বেসিক ভুল। এগুলো প্রথমেই অবশ্যই যে কোনো জায়গায়, যেমন আরআরবির ক্ষেত্রে কিন্তু এটা মডিফাই করা যায় না। মানে তোমার হচ্ছে এই যে ফোন নাম্বার ইমেল আইডি ভুল দিচ্ছ, এটা মডিফাই করা যায় না। তাহলে এগুলো একটু মাথায় রেখে করবে। আশা করি ভুলগুলো কোথায় কী হচ্ছে বোঝাতে পারলাম। কোনো কোয়ারি থাকলে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কোনো প্রবলেম হয় যে কোনো কিছুতে, তাহলে আমি গাইড করে দেবো। ওকে।